সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। গাজা বর্তমানে এক অভূতপূর্ব মানবিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। 2 বছরের সামরিক অভিযান এবং কঠোর অবরোধে এই ঘনবসতিপূর্ণ ভূখণ্ড কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল, জ্বালানি ব্যবস্থা, পানির সরবরাহ, প্রশাসনিক কাঠামো কিছুই আর স্বাভাবিক নেই। এই বিপর্যস্ত অবস্থার মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত যুক্তরাষ্ট্র, ইউরোপীয় রাষ্ট্রসমূহ এবং কিছু আরব দেশ যুদ্ধোত্তর গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশাসনিক কাঠামো গঠনের প্রচেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে আন্তর্জাতিক কর্তৃপক্ষ বোর্ড অফ পিস গঠনের কথা বলা হচ্ছে, তা গাজা পুনর্গঠন ও অস্থায়ী শাসন ব্যবস্থার কেন্দ্রের স্তম্ভ হতে যাচ্ছে। এই কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম ওঠার ফলে ভূ রাজনীতির হিসাব আরও জটিল হয়ে উঠেছে। ট্রাম্প আগে থেকেই ইসরায়েলপন্থী নীতি ও বিতর্কিত ডিল অফ দ্য সেঞ্চুরির কারণে ফিলিস্তিনপন্থী মহলের কাছে প্রশ্নবিদ্ধ। ফলে তার নেতৃত্বে গাজার ভবিষ্যৎ প্রশাসন গঠনের উদ্যোগকে অনেকেই সন্দেহের চোখে দেখছেন। গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। বোর্ড অব পিস মূলত প্রায় ডজনখানেক আন্তর্জাতিক ও আঞ্চলিক নেতাকে নিয়ে গঠিত হবে। এর ম্যান্ডেট 2 বছরের জন্য, তবে প্রয়োজনে তা নবায়নযোগ্য। এই বোর্ডের অধীনে থাকবে একটি প্যালেস্টাইন টেকনোক্রেট কাউন্সিল, যারা গাজার দৈনন্দিন প্রশাসন পরিচালনা করবে। যদিও নামমাত্র এটি ফিলিস্তিনি পর্ষদ, কিন্তু বোর্ডের অধীনস্থ হওয়ায় স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত থাকবে। ফলে ফিলিস্তিনি সার্বভৌমত্ব এবং রাজনৈতিক প্রতিনিধিত্বের প্রশ্নে এটি আদৌ কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। যুদ্ধবিরতির বর্তমান পর্যায়ে গাজায় মাঝে মাঝে সংঘর্ষ, সীমান্ত উত্তেজনা, মানবিক সহায়তা প্রবেশে বাধা এবং রাজনৈতিক বন্দী বিনিময় ইস্যুতে অচল অবস্থা তৈরি হচ্ছে। এই বাস্তবতায় একটি আন্তর্জাতিক প্রশাসন গঠন সহজ নয়, বরং এতে স্থানীয় জন অসন্তোষ ও নতুন রাজনৈতিক অস্থিরতার সম্ভাবনা জেগে উঠতে পারে। পরিকল্পনা অনুযায়ী 2026 সালের প্রথম প্রান্তিকে গাজায় মোতায়েন করা হবে একটি ইন্টারন্যাশনাল স্ট্যাবিলিটি ফোর্স বা আন্তর্জাতিক শান্তি বাহিনী। তাদের কাজ হবে গাজায় ডিমিলিটারাইজেশন প্রক্রিয়া তদারকি করা, মানবিক সহায়তার প্রবাহ নিশ্চিত রাখা, গণ দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এবং পুনর্গঠন কাজে নিরাপত্তা নিশ্চিত করা। এই বাহিনীর মোতায়েন গাজাকে কার্যত একটি আন্তর্জাতিক প্রোটেক্টরেটে পরিণত করবে, যেখানে স্থানীয় জনগণের শাসন সীমিত হয়ে যাবে। অনেক বিশ্লেষক মনে করছেন এটি গাজার দীর্ঘমেয়াদী রাজনৈতিক কাঠামোকে এমনভাবে বদলে দিতে পারে যে ভবিষ্যতে এই ভূখণ্ডকে পশ্চিম তীরের সঙ্গে একটি একক ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে একত্রীকরণ আরও কঠিন হয়ে যাবে। এমনকি কেউ কেউ আশঙ্কা করছেন এই প্রশাসনিক কাঠামো গাজাকে স্থায়ীভাবে আলাদা করার একটি রাজনৈতিক প্রক্রিয়ার সূচনা। অন্যদিকে সবচেয়ে বড় প্রশ্ন হলো গাজার পুনর্গঠনে অর্থ কোথা থেকে আসবে। অনুমান করা হচ্ছে যে পুরো পুনর্গঠন প্রক্রিয়ায় লাগবে $40 থেকে $60 বিলিয়ন। দাতাদের মধ্যে রাজনৈতিক ভিন্নতা, আন্তর্জাতিক সংস্থাগুলোর আমলাতান্ত্রিক সীমাবদ্ধতা, ইসরায়েলের নিরাপত্তা আপত্তি এবং গাজা প্রশাসনের কাঠামো নিয়ে অনিশ্চয়তার কারণে এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান ফান্ডিং ব্লুপ্রিন্ট ঘোষণা করা হয়নি। অর্থাৎ রাজনৈতিক কাঠামো গঠনের পরিকল্পনা নির্ধারিত হলেও অর্থনৈতিক পুনর্গঠনের ভিত্তি এখনও দুর্বল। আর অর্থ না থাকলে গাজায় অবকাঠামো পুনর্গঠন, চিকিৎসা ব্যবস্থা পুনরুদ্ধার, পানি বিদ্যুৎ পুনঃস্থাপন এবং ঘরবাড়ির পুনর্নির্মাণ কোনোটাই বাস্তবসম্মত হবে না। ঠিক এই প্রেক্ষাপটে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের $100 মিলিয়ন মানবিক সহায়তা নতুন অর্থনৈতিক কূটনৈতিক সুর তৈরি করেছে। প্রেসিডেন্ট ম্যাক্রোর সঙ্গে যৌথ বৈঠকের পর চীন ঘোষণা করেছে যে এই অর্থ গাজার মানবিক সংকট লাঘব ও পুনর্গঠনে ব্যয় করা হবে। একই সঙ্গে শি জিনপিং স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে চীন একটি সমন্বিত, ন্যায্য এবং টেকসই সমাধান চায়, যার কেন্দ্রে থাকবে 2 রাষ্ট্র সমাধান। চীনের এই ঘোষণা মানবিক সহায়তা সত্ত্বেও এর ভেতরে রয়েছে কৌশলগত বার্তা। যুক্তরাষ্ট্র যেখানে গাজার রাজনৈতিক কাঠামো রূপায়ণে নেতৃত্ব দিচ্ছে, সেখানে চীন মানবিক এবং কূটনৈতিক ক্ষেত্র থেকে নিজেদের শক্ত অবস্থান করছে। এটি মধ্যপ্রাচ্যে চীন যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বিতার নতুন পর্বের সূচনা হিসেবেও দেখা যেতে পারে। চীনের মধ্যপ্রাচ্য নীতি গত 1 দশকে বেশ স্পষ্ট।
সংঘর্ষ নয়, বরং সমন্বয় ও অর্থনৈতিক অংশীদারিত্ব। ইরান সৌদি আরব সমঝোতায় বেইজিংয়ের ভূমিকা, ব্রিক্স সম্প্রসারণে আরব রাষ্ট্রগুলোর অন্তর্ভুক্তি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে অঞ্চলে অবকাঠামোগত সক্রিয়তা, এগুলো সবই প্রমাণ করে মধ্যপ্রাচ্যে চীনের প্রভাব বাড়ছে। ফলে গাজায় সহায়তার মাধ্যমে চীন কেবল মানবিক ভূমিকায় নয়, বরং ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোতেও নিজের উপস্থিতি দৃঢ় করার পথে এগুচ্ছে। ফ্রান্সও এতে যুক্ত হওয়া একটি নতুন ইউরোপ চীন সমন্বিত কূটনৈতিক ধারা তৈরি হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের একক আধিপত্যকে পরোক্ষভাবে চ্যালেঞ্জ জানাচ্ছে। গাজার ভবিষ্যৎ এখন আন্তর্জাতিক শক্তিগুলোর ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে। যুক্তরাষ্ট্র চাইছে গাজা একটি নিয়ন্ত্রিত, স্থিতিশীল এবং ইসরায়েলের নিরাপত্তা স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রশাসন গড়ে তুলতে। বিপরীতে চীন চাইছে এমন একটি কাঠামো যেখানে ফিলিস্তিনি সার্বভৌমত্ব, মানবিক সহযোগিতা এবং বহুপাক্ষিক সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে। এই দুই দৃষ্টিভঙ্গির মধ্যে আরব বিশ্ব 3 ভাগে বিভক্ত হয়ে পড়েছে। কেউ যুক্তরাষ্ট্রপন্থী, কেউ চীনপন্থী, আবার কেউ নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টা করছে। আরব রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিভাজনও গাজার ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও জটিল করে তুলেছে। কিন্তু সবচেয়ে বড় কথা, গাজার ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা শেষ পর্যন্ত আন্তর্জাতিক শক্তির হাতে থাকা উচিত কি, নাকি গাজায় বসবাসকারী 2.3 মিলিয়ন মানুষের হাতে? ফিলিস্তিনি সমাজের বড় অংশ মনে করছে তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব এই পরিকল্পনায় অত্যন্ত সীমিত। আন্তর্জাতিক ভোটের অধীনে পরিচালিত প্রশাসন যদি জনগণের আস্থা অর্জন করতে না পারে, তাহলে নতুন ধরনের রাজনৈতিক প্রতিরোধ, জন অসন্তোষ এবং অস্থিরতা তৈরি হতে পারে। কারণ ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে যে স্বাধীন রাষ্ট্রের দাবি করে আসছে, নতুন কাঠামোয় সেই রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো সুস্পষ্ট বা বাধ্যতামূলক পথ নেই, বরং চুক্তিতে উল্লেখিত ভবিষ্যৎ রাষ্ট্র গঠন নির্ভর করছে এমন কিছু শর্তের উপর, যা বাস্তবে অর্জন করা অনেক কঠিন। সমগ্র প্রক্রিয়া তাই একটি বৃহত্তর রাজনৈতিক প্রশ্নের দিক নির্দেশ করে। গাজা কি আন্তর্জাতিক প্রশাসনের অধীনে একটি আধা স্বশাসিত অঞ্চল হিসেবে নতুন পরিচয় পাবে, নাকি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পুনর্গঠিত হবে? চীন তার মানবিক ও রাজনৈতিক ভাষ্য দিয়ে দুই রাষ্ট্র সমাধানকে জোরালো করছে। যুক্তরাষ্ট্র নতুন প্রশাসনিক বাস্তবতা তৈরি করতে চায়। ইউরোপীয় দেশগুলো মানবিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি নিজেদের কূটনৈতিক ভূমিকা পুনর্নির্ধারণ করছে। আরব বিশ্ব বিভক্ত থাকার ফলে একটি সমন্বিত আরব অবস্থান তৈরি হয়নি। এই বহুমাত্রিক জটিলতার মধ্য দিয়ে গাজার সামনে অনেক প্রশ্নই রয়ে গেছে। একদিকে যুদ্ধবিরতি টেকসই হবে কিনা, অন্যদিকে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর ভূমিকা কতটা কার্যকর হবে, এসব অনিশ্চয়তা চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ করবে। পুনর্গঠন তহবিল পাওয়া, প্রশাসনিক কাঠামোর গ্রহণযোগ্যতা, ফিলিস্তিনি জনগণের সমর্থন, ইসরায়েলি নিরাপত্তার নিশ্চয়তা, সবকিছুই সমান্তরালে এগোতে হবে। যদি একটা স্তরেও সংকট তৈরি হয়, পুরো উদ্যোগই ভেঙে পড়তে পারে। চীনের সাহায্য প্রমাণ করে যে আন্তর্জাতিক সমীকরণ বদলে যাচ্ছে, আর যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বোর্ড প্রমাণ করে যে গাজার ভবিষ্যৎ সরাসরি পশ্চিমা কৌশলের সঙ্গে সম্পর্কিত। কিন্তু এই পুরো ভূরাজনৈতিক খেলায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গাজার সাধারণ মানুষ, যারা ঘরবাড়ি, স্কুল, চিকিৎসা ব্যবস্থা, পানি, বিদ্যুৎ এবং নিরাপদ জীবনের ন্যূনতম অধিকার চায়। তাদের কণ্ঠস্বরই গাজা ভবিষ্যতের প্রধান নির্ধারক হওয়া উচিত। অতএব গাজার বর্তমান সংকট মানবিক হলেও এর মূলে রয়েছে গভীর রাজনৈতিক বাস্তবতা। আন্তর্জাতিক শক্তির প্রতিযোগিতা, আরব বিশ্বের অভ্যন্তরীণ বিভাজন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কেন্দ্রিক নীতি, চীনের মানবিক ভিত্তিক কূটনীতি, ইউরোপের নতুন সমন্বিত ভূমিকা, সব মিলিয়ে গাজার ভবিষ্যৎ 21 শতকের আন্তর্জাতিক রাজনীতির নতুন রূপান্তরকে প্রতিফলিত করছে। এই রূপান্তরের কেন্দ্রে রয়েছে একটি প্রশ্ন: গাজায় কি শান্তি, সার্বভৌমত্ব ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ প্রতিষ্ঠা সম্ভব, নাকি এটি নতুন এক বহিরাগত নিয়ন্ত্রণ কাঠামোর অধীনে দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরীক্ষাগারে পরিণত হবে? এই প্রশ্নের উত্তরই আগামী বছরগুলোতে গাজার বাস্তবতা নির্ধারণ করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।